হাই এভরিওয়ান, ওয়েলকাম টু ট্রাভেল গার্লস নিউ ব্লগ। আমি চন্দ্রানী। আজ 30শে মার্চ শনিবার। ইস্টার হলিডে মানেই তো 4 দিনের লম্বা উইকেন্ড। ইংল্যান্ডে গুড ফ্রাইডে থেকে ইস্টার মানডে অবধি 4 দিনের ছুটি। আর 4 দিনের ছুটিতে ঘরে বসে থাকার তো কোনো মানেই হয় না। সকাল সকাল আমরা উঠে পড়েছি ট্রেনে। This is far away. Where are you going? To holiday. Where? To bunny holiday. Bunny holiday. ইস্টার বানি হলিডে? Yeah. Easter bunny holiday. ওকে। তোরা নাকি ইস্টার বানি হলিডেতে যাচ্ছে, সেজন্য ভীষণ এক্সাইটেড। মাঝখানে কিছুটা রাস্তায় রেল লাইনে কাজ হচ্ছিল, তাই আমাদের দিয়েছিল বাস রিপ্লেসমেন্ট। বাসের ঠিক মাঝামাঝি রয়েছে একটা হাত ধোয়ার সিঙ্ক আর নিচে টয়লেট। স্ট্র্যাটফোর্ড স্টেশনে নেমে আমাদের যেতে হবে স্ট্র্যাটফোর্ড ইন্টারন্যাশনাল স্টেশনে, যার জন্য আমাদের নিতে হলো এই ডিএলআর। ডিএলআর কি সেটা কি তোমরা জানো? চলো আজকে দেখাবো একটা মজার জিনিস। ডিএলআর এর ফুল ফর্ম হলো ডকল্যান্ডস লাইট রেলওয়ে। এটা হচ্ছে লন্ডনের একটা অটোমেটেড মেট্রো সার্ভিস, যেটা লন্ডনের ডকল্যান্ড এরিয়াতে চলে। সামনের দিকে চলো না। হ্যাঁ, এটা চলো। আমরা কিন্তু বসেছি ট্রেনের একদম সামনে, আর দেখতেই পাচ্ছ এখানে কোনো ড্রাইভার নেই। এই ট্রেন চলে সম্পূর্ণভাবে কম্পিউটার সিস্টেমের মাধ্যমে। এখানে কোনো ড্রাইভার থাকে না, যদিও ট্রেনের মধ্যে অলওয়েজ একজন অ্যাটেন্ডেন্ট থাকে। Shawnee, who is the driver of the train? Are you the driver? Me? Yeah. 1987 সালে এই ট্রেন প্রথম চালু হয়। এটা চলে মূলত লন্ডনের দুটো মেজর ফিনান্সিয়াল ডিস্ট্রিক্ট, ক্যানারি ওয়ার্ফ আর সিটি অফ লন্ডনের মধ্যে। বর্তমানে প্রায় 150টা ট্রেন চলে বিভিন্ন রুটে। নামে ইন্টারন্যাশনাল হলেও এই স্টেশনে কিন্তু প্যারিসে যাওয়ার যে ইউরোস্টার ট্রেন, সেগুলো কিন্তু এখানে থামে না। সকালে আমি আর সায়ন একটু করে ওটস স্মুদি বানিয়ে খেয়ে এসেছিলাম, কিন্তু তোরা কিছু খায়নি, শুধু চিপস খেয়েছে ট্রেনে, তাই ওকে একটা ডোনাট কিনে দিলাম। আর আমরা নিলাম কফি। কফি শপটার ঠিক উল্টো দিকে রাখা ছিল একটা পিয়ানো। অনেকেই বসে একটু বাজিয়ে নিচ্ছিল। আমি তো জীবনেও কোনোদিনও কোনো ইনস্ট্রুমেন্ট বাজাতে শিখিনি, তাও ফাঁকা পেয়ে একটু বসে আবল তাবল বাজিয়ে নিলাম। ভুল ত্রুটি মাফ করে দিও প্লিজ। এখান থেকে আরেকটা ট্রেন ধরে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে। ও, কোথায় যাচ্ছি সেটাই তো এতক্ষণ বলা হয়নি। অবশ্য ক্যাপশন থেকে তো তোমরা সবাই জেনেই গেছো। আমরা এখন চলে এসেছি ক্যান্টারবেরিতে। ক্যান্টারবেরি শহরটির দূরত্ব নরউইচ থেকে প্রায় 160 মাইল, সময় লাগে প্রায় 3.5 থেকে 4 ঘন্টা। আর লন্ডন থেকে প্রায় 70 মাইল মতো দূরে, 2 ঘন্টায় চলে আসা যায়। ইংল্যান্ডের দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত একটি কাউন্টি হলো কেন্ট, যাকে বলা হয় গার্ডেন অফ ইংল্যান্ড। সেই কেন্ট কাউন্টির অন্তর্গত একটি সুন্দর পুরাতন শহর হলো এই ক্যান্টারবেরি। আমরা যখন এখানে এসে পৌঁছলাম তখন বাজে বেলা 12টা। গতকাল রাতে আমি একটু আলুর পরোটা বানিয়ে নিয়েছিলাম, যেটা আমরা এই লাস্ট ট্রেনটাতে বসে খেয়ে নিয়েছিলাম, তাই পেট ভর্তিই ছিল। ট্রেন থেকে নেমেই আমরা বেরিয়ে পড়লাম কয়েকটা দ্রষ্টব্য জায়গা ঘুরে দেখতে। এটা একটা হোটেল, ফলস্টাফ হোটেল, একদম ওয়েস্টগেট গার্ডেনের সামনেই দেখা যাচ্ছে ওয়েস্টগেট টাওয়ার। ক্যান্টারবেরি শহরটাকে ঘিরে রয়েছে সিটি ওয়ালস। এখানে প্রথম সিটি ওয়াল তৈরি করেছিল রোমানরা 270-80 খ্রিস্টাব্দে। আর সেই প্রাচীরের বিভিন্ন দিকে 5টি গেট ছিল। এটা হচ্ছে ওয়েস্ট গেট, এটার উচ্চতা 60 ফুট। তারপর তো রোমানরা চলে যায়, পরে অ্যাংলো স্যাক্সনরা এই ওয়ালটাকে রেখে দেয় ভাইকিংদের আক্রমণের হাত থেকে বাঁচার জন্য। ওয়েস্টগেট টাওয়ার দিয়ে ঢুকেই আমরা চলে এলাম ওয়েস্টগেট গার্ডেন্সে। এই নদীটার নাম হচ্ছে রিভার স্টোর, আর নদীর 2 ধার জুড়ে এই ওয়েস্টগেট পার্কস।
নানা রকম রংবাহারি ফুল ফুটে রয়েছে এখন। আর নদীর ওপার থেকে ছাড়ছে বোট। এখান থেকে বোট ট্যুর বুক করলে এরকম ছোট ছোট বোটে করে প্রায় 45 মিনিট থেকে 1 ঘন্টা সময় নিয়ে নদীটা ঘুরে দেখা যায়। যিনি নৌকাটি চালাবেন তিনি গাইডের কাজ করবেন, অর্থাৎ তিনি সমস্ত কিছু আশেপাশের জিনিস বুঝিয়ে বলে দেবেন। সায়ন অনেকক্ষণ ধরে চেষ্টা করছে তোরার একটা ভালো ছবি তোলার, কিন্তু মেয়ে তো চুপ করে দাঁড়াচ্ছেই না। এই যে ওয়েস্ট গেটটা, এটা কিন্তু অনেক পরে তৈরি হয়েছে, প্রায় 1379 সালে। এটাই একমাত্র গেট যেটা এখনও সম্পূর্ণভাবে রয়েছে এবং ভালোভাবে প্রিজার্ভ করা রয়েছে। রোমান ওয়ালটাও তো এখন খুব কম জায়গাতেই এখনও সংরক্ষিত রয়েছে, বাকি জায়গাগুলো ভেঙে গেছে। এই ওয়েস্ট গেট কিন্তু ইংল্যান্ডে এখনও অবধি লার্জেস্ট সার্ভাইভিং সিটি গেট। No. বানি হেয়ার ব্যান্ড পরে সে এখন বানিদের মতো হপ হপ করছে। Wow. The water's so awesome. Wow, there is a bridge. There's also a bridge. ক্যান্টারবেরিতে দুটো রেল স্টেশন আছে, একটা হচ্ছে ক্যান্টারবেরি ওয়েস্ট আর একটি ক্যান্টারবেরি ইস্ট। আমরা এসেছি ওয়েস্টে, আর সেখান থেকে এই ওয়েস্ট গেট গার্ডেন্স হচ্ছে মাত্র 5 মিনিটের হাঁটা। Where is park? This is a park. আহা, এরকম একটা জায়গায় যদি একটা বাড়ি থাকতো। ওয়েস্টগেট গার্ডেন্স থেকে বেরোনোর পথে পড়েছিল একটা চিলড্রেন্স পার্ক, যেখানে তোরা একটু খেলাধুলা করে নিল। তারপর আমরা এলাম ক্যান্টারবেরি ক্যাসেল দেখতে। আর এই যে ক্যাসেলের অবস্থা, ক্যাসেলের খুব সামান্যই ভগ্নাবশেষ এখন দাঁড়িয়ে রয়েছে। ক্যান্টারবেরি ক্যাসেল নরমানরা প্রথম তৈরি করেছিল 1066 সাল নাগাদ। পরে 1086 থেকে 1120 সালের মধ্যে প্রপার পাথরের ক্যাসেল তৈরি হয়। ডোভার থেকে সরাসরি লন্ডন যাবার পথে তারা 3টে ক্যাসেল বানিয়েছিল, রোচেস্টার ক্যাসেল, ডোভার ক্যাসেল আর এই ক্যান্টারবেরি ক্যাসেল। এই রাস্তা ধরেই রাজা উইলিয়াম দ্য কনকারার গিয়েছিলেন এবং এই রাস্তা, যেটাকে বলা হয় রোড দ্যাট লিডস টু রোম, সেটাকে সেফগার্ড করার জন্য এই 3টি ক্যাসেল বানানো হয়েছিল। ক্যাসেল স্ট্রিট ধরে হাঁটতে হাঁটতে আমরা এসে পৌঁছলাম সেন্ট মার্গারেটস স্ট্রিটে। ক্যান্টারবেরি শহরটা এতটাই ছোট যে আধ ঘন্টার মধ্যেই এই প্রান্ত থেকে ওই প্রান্ত চলে যাওয়া যায়। আমাদের এর পরের গন্তব্য ক্যান্টারবেরি ক্যাথিড্রাল। আসলে ওয়েস্টগেট গার্ডেনটা দেখব বলে আমরা ওয়েস্টগেট টাওয়ার থেকে ডান দিকে ঢুকে গিয়েছিলাম।
ওয়েস্টগেট টাওয়ারের নিচ দিয়ে যদি আমরা সোজা চলে যেতাম তাহলেই পড়তো ক্যান্টারবেরি ক্যাথিড্রাল। খুব বেশি দূর নয়, কিন্তু এখন আমরা একটু ঘুরে যাচ্ছি যেহেতু আমরা এখন ওয়েস্টগেট গার্ডেন, পার্ক এবং ক্যাসেলটা দেখে আসছি। সারা ইংল্যান্ড দেশ জুড়ে প্রচুর ক্যাথিড্রালের ছড়াছড়ি, কিন্তু তার মধ্যেও ক্যান্টারবেরি ক্যাথিড্রালের গুরুত্বই কিন্তু এখানে আলাদা। প্রায় 800 বছর ধরে এই ক্যান্টারবেরি ক্যাথিড্রাল ছিল ইংল্যান্ডের মানুষদের কাছে প্রধান তীর্থস্থান। বহু দূর থেকে মানুষ এখানে দল বেঁধে তীর্থ করতে আসত। সেরকমই লন্ডন থেকে ক্যান্টারবেরিতে তীর্থ করতে আসা একদল যাত্রীদের মধ্যে স্টোরি টেলিং কন্টেস্ট, যার প্রাইজ ছিল ফেরার পথে সাউথওয়ার্কের টাবার্ড ইনে ফ্রিতে খাবার, সেই স্টোরি টেলিং কন্টেস্টের 24টি গল্প নিয়ে জেফরি চসার লিখেছিলেন তার পৃথিবী বিখ্যাত বই ক্যান্টারবেরি টেলস। এই বিল্ডিংটাতে ক্যান্টারবেরি টেলসের গল্পগুলো নিয়ে একটা ইন্টারেক্টিভ ট্যুর হয় বা হতো, এখন খুব সম্ভবত সেটা বন্ধ হয়ে গেছে। এই যে দূরে ওয়েস্টগেট টাওয়ারটা দেখা যাচ্ছে, অর্থাৎ ওয়েস্টগেট টাওয়ারের নিচ দিয়ে সোজা চলে এলে আমরা এই জায়গায় এসে পৌঁছে যেতাম। এই সরু গলিটা মার্কারি লেন, দুধারে অনেক রকম দোকানপাট, আর সামনেই একটা বড় গেট দেখা যাচ্ছে যেটার নাম ক্রাইস্ট চার্চ গেট। এই ক্রাইস্ট চার্চ গেটটিও ওয়েস্টগেটের মতোই একটা গ্রেড 1 লিস্টেড বিল্ডিং। 1520 সাল নাগাদ তৈরি এই গেট, যদিও এটা তৈরি হওয়া শুরু হয়েছিল 1502 সালে তৎকালীন প্রিন্স অফ ওয়েলস আর্থারের বিবাহ উপলক্ষে। আর সামনের এই যে স্কোয়ার বা চত্বর, এটার নাম হচ্ছে বাটার মার্কেট। এই ক্রাইস্ট চার্চ গেটের ঠিক মাঝখানেই রয়েছে যীশু খ্রিস্টের একটি মডার্ন স্ট্যাচু। আসল পুরনো যে স্ট্যাচুটা সেটা ভেঙে গিয়েছিল সিভিল ওয়ারে। গেটটা ছবিতে কতটা বোঝা যাচ্ছে আমি জানি না, কিন্তু সামনে থেকে দেখতে অসাধারণ। এই গেটের মধ্যে দিয়ে সোজা চলে গেলেই দেখা যাচ্ছে ক্যান্টারবেরি ক্যাথিড্রাল। আর টিকিট কাটতে হলে কিন্তু এই গেটের বাইরে একটি সেন্টার রয়েছে যেখান থেকে টিকিট কাটতে হবে। আজ কিন্তু এখানে বেশ ভিড়। আজকের ওয়েদারও বেশ প্লেজেন্ট রয়েছে, খুব বেশি ঠান্ডা নেই, রোদও রয়েছে। সায়ন টিকিট নিয়ে এলো। অ্যাডাল্টদের জন্য 17 পাউন্ড করে পার পারসন, আর বাচ্চাদের কোনো টিকিট নেই। চলো তাহলে ভিতরে যাওয়া যাক এবার। Fantastic. Who's this for? Yeah, come on through. Thank you. 597 সালে পোপের নির্দেশে সেন্ট অগাস্টিন খ্রিস্টান ধর্ম প্রচারের উদ্দেশ্যে দক্ষিণ ইংল্যান্ডের এই ক্যান্টারবেরি শহরে আসেন। তিনি এখানে একটি মনাস্ট্রি তৈরি করেছিলেন যেটার নাম সেন্ট অগাস্টিনস অ্যাবে, যেটার ধ্বংসাবশেষ এখনও রয়েছে এই শহরে। আমরা যাব সেটা দেখতে। এছাড়াও তিনি সেই 597 সালেই তৈরি করেন ইংল্যান্ডের প্রথম ক্যাথিড্রাল, এই ক্যান্টারবেরি ক্যাথিড্রাল। ঢোকার মুখে লেখা রয়েছে যে ওয়েলকাম টু ক্যান্টারবেরি ক্যাথিড্রাল। লেখা রয়েছে যে এই ক্যাথিড্রালটি চালাতে নাকি প্রত্যেক দিন 30,000 পাউন্ড খরচা হয়, এবং গভর্নমেন্ট থেকে বা চার্চ অফ ইংল্যান্ড থেকে এরা সেইভাবে কোনো গ্রান্ট পায় না, তাই এরা টিকিটের মূল্য এবং ডোনেশনের উপর অনেকটাই নির্ভরশীল। এখানে রয়েছে অনলাইন ডোনেশন বক্স। যে কোনো ক্যাথিড্রালেরই মাঝখানের এই যে মেন উপাসনার জায়গাটা, একে বলে নেভ। এই ক্যাথিড্রালের নেভের উচ্চতা 80 ফুট। আমরা এখন দাঁড়িয়ে আছি 1400 বছরের পুরনো ইংল্যান্ডের প্রথম ক্যাথিড্রালে।
তবে শুধু এটাই নয়, ক্যান্টারবেরি ক্যাথিড্রালের ইতিহাস কিন্তু আরও লম্বা। এই ক্যান্টারবেরি ক্যাথিড্রালের যিনি আর্চবিশপ হন, তিনি কিন্তু চার্চ অফ ইংল্যান্ডের মানে গোটা ইংল্যান্ডেরই প্রিন্সিপাল লিডার হন। 1162 সালে এই ক্যাথিড্রালের আর্চবিশপ হয়েছিলেন সেন্ট টমাস বেকেট। চার্চের অধিকার ও প্রিভিলেজ নিয়ে তৎকালীন রাজা দ্বিতীয় হেনরির সাথে তাঁর লেগে যায় বিবাদ। 1170 সালে রাজার অনুগামীদের দ্বারা রাজার নির্দেশে তিনি খুন হন এই ক্যান্টারবেরি ক্যাথিড্রালের মধ্যেই। সে বছর 29শে ডিসেম্বর 4 জন নাইটের দ্বারা হত্যা করা হয় টমাস বেকেটকে। আজ যেহেতু ইস্টার স্যাটারডে, তাই আজ ভিতরে স্পেশাল প্রেয়ার হচ্ছে। এখান থেকে সেটা দেখা যাচ্ছে, কিন্তু ভিতরে ছবি তোলা বারণ। ইস্টার স্যাটারডের মতো দিনে এই ক্যাথিড্রালে উপস্থিত থাকতে পেরে সত্যি আমাদের ভীষণ ভালো লাগছে। আর্চবিশপ টমাস বেকেটের মৃত্যুর পর এই ক্যাথিড্রালের মঙ্করা এখানকারই ক্রিপ্টে তাঁকে সমাধিস্থ করেন। এই ঘটনার পর থেকেই তীর্থযাত্রীদের ঢল নামতে শুরু করে এই ক্যাথিড্রালে টমাস বেকেটের সমাধিকে একবার দেখার জন্য। এখানে রয়েছে এই ক্যাথিড্রালের সঙ্গে জড়িত আরও কিছু মানুষের সমাধি, পাশে নামগুলো লেখা রয়েছে। (1220 সালে ক্রিপ্ট থেকে তুলে সেন্ট টমাস বেকেটের সমাধি রাখা হয় এই স্থানে, এই পার্টিকুলার জায়গাটায়। এখানে একটা ক্যান্ডেল সবসময় জ্বালানো থাকতো। এই সেই শ্রাইন যেটা দেখার জন্য তীর্থযাত্রীরা দলে দলে আসতো এই ক্যান্টারবেরি ক্যাথিড্রালে। তার মৃত্যুর পরে খুব তাড়াতাড়ি 3 বছরের মধ্যেই তিনি সেন্ট বা সন্ত উপাধিটি লাভ করেছিলেন। কিন্তু 1538 সালে রাজা অষ্টম হেনরি তাঁকে ট্রেটার বা বিশ্বাসঘাতক আখ্যা দিয়ে এই শ্রাইনটাকে ধ্বংস করে দেওয়ার ব্যবস্থা করেন। তিনি চেয়েছিলেন ইতিহাস থেকে টমাস বেকেটের নামটাই মুছে ফেলতে। যদিও এরকম মনে করা হয় যে রাজা দ্বিতীয় হেনরি সরাসরিভাবে তার মৃত্যুদণ্ডের কোনো আদেশ দেননি, তিনি শুধু একবার নাকি আক্ষেপ করেছিলেন যে এমন কি কেউ নেই যে এই অশান্ত প্রিস্টের হাত থেকে আমাকে নিস্তার দিতে পারে। তার এই আক্ষেপের কথাকেই নাকি আদেশ হিসাবে শিরোধার্য করে 4 জন নাইট এই কাজটি করেছিলেন। এই সেই জায়গা আরও একবার। ক্যাথিড্রালের ভিতর থেকে বেরিয়ে আমরা চলে এলাম ক্লয়েস্টারে। সাধারণত কোনো ক্যাথিড্রালের পাশে একটা খোলা চৌকো মাঠের মতো জায়গা এবং তার চারদিক দিয়ে কভার্ড একটা রাস্তা, এই জায়গাটাকে বলা হয় ক্লয়েস্টার। আমাদের নরউইচ ক্যাথিড্রালেও এরকম ক্লয়েস্টার রয়েছে। এখানেই ডান দিকে একটা ঘর আছে যেটা হচ্ছে চ্যাপ্টার হাউস। চ্যাপ্টার হাউস বলে সেই রুমকে যেখানে সাধারণত বিশপদের মিটিং হয়। অসাধারণ সব স্টেনড গ্লাস উইন্ডোজ তো এই ক্যাথিড্রাল জুড়েই প্রচুর রয়েছে, তবে এই রুমটার সিলিংটাও কিন্তু ভীষণ সুন্দর। কেমন লাগছে আমার সঙ্গে ঘুরতে ইংল্যান্ডের সবথেকে পুরনো ক্যাথিড্রাল? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।
আমরা চলেই এসেছি ক্যাথিড্রালের একদমই প্রায় বাইরের দিকে। এই জায়গাটা হচ্ছে দ্য ওয়াটার টাওয়ার গার্ডেন। এই অক্টাগোনাল বিল্ডিংটা হচ্ছে একটা ওয়াটার ট্যাঙ্ক। এটা 12th সেঞ্চুরিতে তৈরি। এখান থেকে কিন্তু পুরো জায়গাটায় জল সরবরাহ করা হতো। এই জায়গাটাতেও মনাস্ট্রির হসপিটাল আর চ্যাপেলের কিছু অংশ ছিল, যেগুলো এখন ধ্বংস হয়ে গেছে। এই জায়গাটাকে বলে ইনফার্মারি রুইন্স। এতটা ঘুরে বেরিয়ে একটু খিদে পাচ্ছিল, তাই আমরা বাইরে বেরিয়ে পার্কে রোদের মধ্যে বেঞ্চে বসে একটু আঙুর আর কিউই নিয়ে এসেছিলাম ঘর থেকে, সেগুলো খেয়ে নিলাম। এই পার্কটার নাম হচ্ছে ফ্রেন্ডস গার্ডেন। এই গাছটা বেশ অদ্ভুত দেখতে। এটার নাম প্লেন ট্রি। এইরকম দেখতে মোট 7টা গাছ আছে ক্যান্টারবেরিতে। আর ওই দিকে আরেকটা জিনিস আছে, দাঁড়াও দেখাচ্ছি। এই যে, এটা কোনো একটা বিড়ালের স্মৃতির উদ্দেশ্যে বানানো। এই ঘোড়াটার নাম ওয়্যার হর্স। প্রথম বিশ্বযুদ্ধের শতবর্ষ উপলক্ষে ক্যান্টারবেরি কলেজের স্টাফ ও স্টুডেন্টদের বানানো। ক্যাথিড্রাল দেখে আমরা আবার বেরিয়ে এলাম বাটার মার্কেটে। আমরা সব জায়গা থেকে চেষ্টা করি একটা করে ফ্রিজ ম্যাগনেট কেনার। একটা দোকান থেকে সায়ন কিনে আনলো একটা ফ্রিজ ম্যাগনেট। এবার ক্রাইস্ট চার্চ গেট থেকে বাঁ দিকে সান স্ট্রিট ধরে আমরা চলতে শুরু করলাম। দুপা যেতেই চলে এলাম এই বাড়িটার সামনে। উপরে লেখা রয়েছে সান হোটেল অ্যান্ড দ্য লিটল ইন। একটা সাধারণ হোটেল, কিন্তু এটা বিখ্যাত হয়ে রয়েছে একটা বিশেষ কারণে। 15th সেঞ্চুরির এই হোটেলটা এত বিখ্যাত হওয়ার কারণ, এখানে থেকেছিলেন বিখ্যাত সাহিত্যিক চার্লস ডিকেন্স, এবং এখানে বসেই তিনি লিখেছিলেন তার বিখ্যাত নোভেল ডেভিড কপারফিল্ড। সেই গল্পে যে মিস্টার মিকোবরের লিটল ইনের উল্লেখ ছিল, তা কিন্তু মনে করা হয় যে এই সান হোটেলকে নিয়েই লেখা। এই হোটেলে কিন্তু এখনও থাকার ব্যবস্থা রয়েছে। এই সান স্ট্রিট রাস্তাটা ভীষণ সুন্দর, ছোট্ট একটা গলি, এবং দুধারে খুব সুন্দর দোকানপাট, ক্যাফে ইত্যাদি। সান স্ট্রিট থেকে বেরিয়ে যে সিয়েস্তা বলে একটা দোকান রয়েছে, তার দরজার উপর দেখি বসে আছে আমাদের গণপতি বাপ্পা। আমরা ডান দিকে রাস্তাটা ধরলাম। এই রাস্তাটার নাম প্যালেস স্ট্রিট। এই রাস্তার উপরে রয়েছে খুব পুরনো কয়েকটা বাড়ি। এই বাড়িটা যেমন দেখেই বোঝা যাচ্ছে অনেক পুরনো, গায়ে লেখা রয়েছে হিস্টোরিক বিল্ডিং অফ কেন্ট। এটাও সেরকমই আরেকটা বাড়ি। আরেকটু এগিয়ে যেতেই আমরা পৌঁছে গেলাম আরও একটি এইরকমই বাড়ির সামনে, কিন্তু এটার আবার অন্য একটা বিশেষত্ব রয়েছে। 1849 সালে চার্লস ডিকেন্স বলেছিলেন, একটা খুব পুরনো বাড়ি রাস্তার ধারে দাঁড়িয়ে সামনের দিকে ঝুঁকে দেখার চেষ্টা করছে সরু ফুটপাথ দিয়ে কে যাচ্ছে। হ্যাঁ, চার্লস ডিকেন্স তাঁর ডেভিড কপারফিল্ড নোভেলে ঠিক এরকমই একটা বাড়ির উল্লেখ করেছিলেন, দ্য ক্রুকেড হাউস। অপর নাম স্যার জন বয়েজ হাউস, কিংস গ্যালারি বা কিংস শপ। দেখে মনে হবে এই বুঝি ভেঙে পড়ে যাবে। 1617 সালে তৈরি এই বাড়িটার এই দশা হয় একটা ইন্টারনাল চিমনি অল্টারেশনের সময়। প্যালেস স্ট্রিট থেকে বাঁ দিকে ঘুরে কিং স্ট্রিট ধরে আমরা চলে এলাম হাই স্ট্রিট। হাই স্ট্রিটের একদম মুখেই রয়েছে জেফ্রি চসারের এই স্ট্যাচুটা। 2016 সালে এই স্ট্যাচুটা আনভেল করা হয়। ক্যান্টারবেরি টেলসের স্রষ্টা জেফ্রি চসার।
children's hospital. আচ্ছা, হসপিটাল। ডান দিকে কয়েক পা হাঁটতেই আমরা চলে এলাম ওল্ড উইভার্স হাউসে। নদীর ধারে খুব সুন্দর হাফ টিম্বার্ড একটা বিল্ডিং। এই বাড়িটা 1500 খ্রিস্টাব্দে তৈরি করি। 16-17 সেঞ্চুরিতে কিছু ধর্মীয় কারণে ইউরোপ থেকে তাঁতিরা এখানে এসে আশ্রয় নেয় এবং বসতি স্থাপন করে। সেই সূত্রেই হয়তো এই বাড়ির নাম ওল্ড উইভার্স হাউস। এখানেও রয়েছে একটা বোট ট্যুর সংস্থার অফিস, যেখান থেকে স্টোর রিভারের উপর পান্টিং করা হয়। আর এই বাড়িটার পিছনে রয়েছে একটা ডাকিং স্টুল। এটা নাকি ব্যবহার করা হতো মহিলাদের শাস্তি দেওয়ার জন্য, যাদের বিরুদ্ধে তাদের হাজব্যান্ডরা কথা না শোনার অভিযোগ আনত। ছবিতে এখানে জিনিসটা ভালোভাবে দেখা যাচ্ছে না। এই হাই স্ট্রিট হচ্ছে ক্যান্টারবারির একটা জমজমাট রাস্তা। দুধারে প্রচুর দোকানপাট, নানা রকম ছোট বড় ব্র্যান্ডের দোকান, আর দুধারের বাড়িগুলোও খুব সুন্দর। এই সুন্দর দেখতে বাড়িটা হলো কুইন এলিজাবেথ গেস্ট চেম্বার। এখান থেকে আমরা চলে গেলাম হাঁটতে হাঁটতে সেন্ট অগাস্টিনস অ্যাবিতে। 598 খ্রিস্টাব্দে সেন্ট অগাস্টিন যে মনাস্ট্রিটা বানিয়েছিলেন। বর্তমানে এটা শুধু ধ্বংসাবশেষটাই রয়েছে। ভিতরে ঢোকার জন্য টিকিট প্রাইস অ্যাডাল্টদের জন্য 11.5 পাউন্ড করে, তাই আমরা আর ভিতরে টিকিট কেটে ঢুকিনি। এছাড়াও একটি জায়গা রয়েছে ক্যান্টারবারিতে যেখানে আমরা আজ গেলাম না, সেটা হচ্ছে সেন্ট মার্টিনস চার্চ। সেন্ট মার্টিনস চার্চ হলো ইংরাজি ভাষী পৃথিবীর সর্বপ্রথম চার্চ। 580 খ্রিস্টাব্দ থেকে এই চার্চ ব্যবহৃত হচ্ছে এবং সেন্ট অগাস্টিন তার অ্যাবে আর ক্যাথিড্রাল বানানোর জন্য কিং এথেলবার্টের কাছ থেকে জমি পাওয়ার আগে এই চার্চেই তার কাজ শুরু করেছিলেন। বর্তমানে এই তিনটি স্থান, সেন্ট মার্টিনস চার্চ, সেন্ট অগাস্টিন অ্যাবে আর ক্যান্টারবারি ক্যাথিড্রাল, এই তিনটি মিলে একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এই হচ্ছে সেন্ট অগাস্টিনস অ্যাবে আর এটা হচ্ছে সেন্ট মার্টিনস চার্চ। 3টের সময় এই চার্চটা বন্ধ হয়ে যায়, ভিতরে আর ঢুকতে দেয় না, তাই আমরা আর ওখানে গেলাম না, আজকে দেরি হয়ে গেছে বলে। এটা সেন্ট অগাস্টিনস অ্যাবের একটা গেট। এটা অবশ্য প্রাইভেট গেট, পাবলিক গেট নয়। এটা অ্যাকচুয়ালি প্রাইভেট এন্ট্রান্স টু দ্য কিংস স্কুল ক্যান্টারবারি। আমরা আজ এখান থেকে চলে যাব ডোভারে। ডোভারে আজকে আমরা নাইট স্টে করব। বিকেল 5:30টার মতো বাজে। ভালোই খিদে পেয়ে গেছে এবার আমাদের। আমরা আবার ঘুরে ক্যাথিড্রালের কাছেই ফিরে এলাম আর পাশেই একটা দোকান থেকে ফিশ অ্যান্ড চিপস খেয়ে নিলাম। এরপর আমরা চলে গেলাম ক্যান্টারবারি ইস্ট স্টেশনে। আর স্টেশনে যাওয়ার পথে রোমান ওয়ালটারও দেখা পেয়ে গেলাম। ভিডিওর একদম প্রথম দিকে যে রোমান ওয়ালের কথা বলেছিলাম, এটা হচ্ছে সেই ওয়াল। উপর দিয়ে হাঁটার রাস্তা আছে। দূরে একটা টাওয়ারও দেখা যাচ্ছে, একটা ছোট টিলার ওপর। অনেকে উঠেছে দেখছি সেখানে, বেশ ভালো লাগছে। যখন ক্যান্টারবারি ঢুকেছিলাম তখন খুব মেঘলা ছিল, কিন্তু একটু বেলা হতেই সব মেঘ কেটে গেছে। Are you going to a new house tonight? Yeah. Okay. শহরটা কিন্তু দারুণ সুন্দর লাগছে। সেন্ট মেরিজ চার্চ অফ ইংল্যান্ড। চলে এসেছি ডোভারে। ক্যান্টারবারি ইস্ট থেকে প্রতি 1 ঘন্টায় ডোভারের জন্য ট্রেন আছে। আসতে লাগে 8 ঘন্টার মতো সময়। ওয়েদার মনে হচ্ছে বাহ, ফোয়ারাটা দারুণ লাগছে। চলো হ্যাঁ ভিজে যাবে কিনা দেখে চলো দেখি, সবাই তো যাচ্ছে। এটা জল নয় অ্যাকচুয়ালি, এটা ধোঁয়া, মিক্সড করে রেখেছে জায়গাটা। বাহ, চলো চলো যাই।
We are walking in the cloud. Listen, close your eyes like that. What was that? What was that, Mama? দারুণ ছিল এটা। এটা হচ্ছে মার্কেট স্কয়ার। এই একটা টার্কিশ রেস্টুরেন্ট পেয়েছি, যাবে? অ্যাসপেন্ডাস, চলো ট্রাই করা যেতে পারে, দেখা যাক কি করা যায়। আগে হোটেলে যাই। এটা দিয়ে সাইডে চলে আসে, ওইদিকে সাইকেল যাবে মাঝখান দিয়ে। হ্যাঁ, দিস ইজ আওয়ার হোটেল। ওকে, আর সামনে সি ফ্রন্ট। এটা কি সমুদ্র না এটা কোনো বে? ওই যে কানেক্ট হয়েছে সমুদ্রতে না ওই জায়গাটা দিয়ে। বাও, হোটেলে যাবে আগে? আগের ব্যাগটা অন্ধকার হয়ে যাবে তো, ঘুরে আসি একটুখানি, অন্ধকার হয়ে যাবে তো। It'll be dark. কি মনে হয় এরা কারা? আমরা চলেই এসেছি হোটেলের একদম সামনেই। তবে অন্ধকার হয়ে যাওয়ার আগে আমি চাইছিলাম যে একবার বিচটা দেখে যেতে। দূরে ডোভার ক্যাসেল, হোয়াইট ক্লিফস, একটা বিশাল ক্রুজ দাঁড়িয়ে রয়েছে। দারুণ জায়গাটা। ওদিকে একটা ক্লক টাওয়ারও রয়েছে। কালকে সব এক্সপ্লোর করব। দুজনেই পিঠে দুটো ভারী ব্যাগ নিয়ে ঘুরছি সেই সকাল থেকে। এবার হোটেলে ঢুকে বিশ্রাম নেওয়ার পালা। এটা নয়, এই যে ডোভার মেরিনা হোটেল অ্যান্ড স্পা। দেখে তো হোটেলটা ভালোই মনে হচ্ছে, ঘরে গিয়ে দেখাবো ঘরটা কেমন। আগামীকাল আমরা ডোভার শহরটা ঘুরে ফিরে যাব লন্ডনে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। লিফটটা ভীষণ ছোট। Small bed. And Mama, Daddy, you sleep up here tonight. ওকে, I won't be scared. and where will you sleep? Here, in my tiny bed. Oh, How Wow. sweet home. open your shoes first. I'll put my shoes. ঘরটা বেশ ভালো, চায়ের সরঞ্জাম রাখা রয়েছে। It'll be morning. What else is there? There is a bathroom. ঘরটা ভীষণই ভালো, তবে আমাদের রুমটাতে কোনো ভিউ নেই। এটা সমুদ্রের দিকটা নয়, উল্টো দিকে, মানে যেদিকে একটা মেরিনা রয়েছে সেই দিকে। এখন বাজে 7:40। এখানে দেখছি বেশ কয়েক রকমের গ্রিন টি রাখা ছিল, তো দুটো চা বানিয়ে দিয়েছে সায়ন। আমরা এখন এটা খাবো। No. Look, you got red and Daddy got black. Yes, that's different flavor. রাতে আর বেরোলাম না, এখানে আর সেরকম দোকানপাটও নেই। নিচের রেস্টুরেন্ট থেকেই আমরা খাবার অর্ডার করে নিলাম। আর এই হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার। You wanna taste it? Yeah. ইয়াম ইয়াম। কেমন লাগছে? দারুণ খেতে, সাউথ ইন্ডিয়ানের টেস্ট আছে, ফ্লেভারটা খুব ভালো। চিকেনগুলো শর্ট পিসেস কিন্তু ওয়েল কুকড, তন্দুরির একটা ফ্লেভার আছে। বড় ডিমও দিয়েছে।
নাইস নাইস, দারুণ খেতে। এখানে এসে এই টাইপের বিরিয়ানির কোয়ালিটি পাওয়া ইজ গুড এনাফ। একদমই এক্সপেক্ট করিনি, খুবই ভালো খেতে বিরিয়ানিটা। আমিও খেয়েছি, ভীষণই ভালো লাগছে। তাহলে চলো এখন আমরা বিরিয়ানি খেয়ে দেবো একটা লম্বা ঘুম। আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।